হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসএসসি 2 পেপারটি রয়েছে, বা তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফোর্থ সেমিস্টারে পড়ছো হিস্ট্রি অনার্সে, তোমাদের যে এসএসসি B2 পেপারটি রয়েছে, এই দুটি পেপারেরই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। সম্প্রতি তোমার দেখা একটি মেলার উপর একটি প্রতিবেদন লেখো। এই মেলার উপরে যে প্রতিবেদন, সেই প্রতিবেদন নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিও ক্লাসে। দেখো, তোমাদের এই দুটি পেপারে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারদের হিস্ট্রি অনার্সে তোমাদের যে এসএসসি 2 এবং তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের এসএসসি B2 পেপারটিতে প্রথমেই 80 নম্বরের পরীক্ষার মধ্যেই কিন্তু প্রথমেই একটা 50 নম্বরের প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে 50 নম্বর এবং সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে 30 নম্বর। তো এই একটাই প্রশ্ন আমি যেটা এখন এই ভিডিও ক্লাসে তোমাদের সামনে আলোচনা করছি, এটি তোমাদের 100% কমন আসবে এবং তোমাদের এই 50 নম্বর এই প্রশ্নটাই করলে তোমরা কমন পাবে, এবং তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে আছো তোমরাও কিন্তু এই প্রশ্নটি করলে 30 নম্বর কমন পেয়ে যাবে। সম্প্রতি তোমার দেখা একটি মেলা বা উৎসবের উপরে একটি প্রতিবেদন লেখো। এখন এটি 1000 শব্দের একটি প্রতিবেদন লিখতে হবে, অর্থাৎ তোমাদের সেই জায়গায় গিয়ে সেই মেলা হোক বা উৎসব হোক নিজের চাক্ষুষ দেখতে হবে, দেখার পরে সেই সম্পর্কে একটা রিপোর্ট বা একটা প্রতিবেদন তোমাদেরকে লিখতে হবে। তা যদি মেলার কথা বলি, তাহলে ভারতবর্ষে তো বটেই, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা এবং পশ্চিমবাংলার সর্বশ্রেষ্ঠ মেলা গঙ্গাসাগর মেলা। তো এই গঙ্গাসাগর মেলা নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং এই আলোচনার শেষে এর যে উত্তর 1000 শব্দের 50 নাম্বার বা 1000 শব্দের 30 নাম্বারের যে উত্তর, সেই উত্তরটিও কিন্তু আমি একেবারে ভিডিওর শেষে তোমাদের সামনে তার উত্তরটিকে তুলে ধরবো। তো তার আগে একটু ডিটেলসে আলোচনা করা যাক যে মেলার কোন কোন বিষয়গুলি তোমরা এই উত্তরে লিখবে। দেখো, সেটা প্রথমেই বলেছি যে ভারতবর্ষের প্রথম বড় মেলা কুম্ভ মেলা আমরা জানি। তারপরে মানে লোক সংখ্যার বিচারে কুম্ভ মেলায় সব থেকে বেশি লোক হয়, আর তারপর যদি লোক সংখ্যার বিচারে দেখা যায় তাহলে ভারতবর্ষে দ্বিতীয় বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা, এবং পশ্চিমবাংলার শ্রেষ্ঠ বড় মেলাই কিন্তু এই গঙ্গাসাগর মেলা। তাই তোমাদের যদি কোনো মেলার উপর প্রতিবেদন লিখতে হয় তাহলে সব থেকে ভালো হয় এই গঙ্গাসাগর মেলার উপরে প্রতিবেদন লেখা। আর যদি উৎসবের কথা বলা হয়, উৎসবও কিন্তু গঙ্গাসাগর মেলাকে উৎসব হিসেবেও ধরা যায়, তবে উৎসব হিসেবে তোমরা শারদ উৎসব অর্থাৎ দুর্গা পূজার উপরে প্রতিবেদন লিখতে পারো। তা যেহেতু তোমাদের দুটোর মধ্যে একটাই চয়েস করে লিখতে হবে, তোমরা মেলাটাই করবে, আর দুর্গা উৎসবের পরবর্তীতে আমি একটা ভিডিও দেব, তোমাদের যার যেটা পছন্দ হয় সেই সেটা করতে পারো। তবে একটা করলে একটাই কমন, এখানে যে দুটোই করতে হবে এমন কোনো বিষয় নেই। তোমরা মেলাটা করলেই মেলাতে কিন্তু কমন পেয়ে যাবে 100%। এখানে 50 নম্বর তোমরা কমন পাচ্ছ আজকের এই প্রশ্নটার ভিতর দিয়ে। এখন দেখো, গঙ্গাসাগর মেলা কোথায় হচ্ছে না, গঙ্গাসাগরে হয়। তো গঙ্গা আমাদের হিন্দু ধর্মে একটা পবিত্র নদী এবং তাকে দেবী হিসেবেও ধরা হয়। তো গঙ্গা নদীর একটি শাখা যেটি হুগলি নদী, যেটা বঙ্গোপসাগরে গিয়ে যে জায়গায় মিশেছে, অর্থাৎ যেখানে মোহনার সৃষ্টি হয়েছে, ঠিক সেই জায়গায় কিন্তু এই তাকে বলা হয় সাগর দ্বীপ বা সাগর সঙ্গম। এই সাগর সঙ্গমে গড়ে উঠেছে এই কপিল মুনির আশ্রম বা এই গঙ্গাসাগর মেলা। দেখো, আমরা অনেক প্রাচীনকালে আমরা যেই খ্রিস্টপূর্ব 6শ শতকে বেদে যে দর্শনের উল্লেখ পাই, যে 6 জন ঋষি রয়েছে, যেমন গৌতম, বৈশেষিক, কনাদ, বা মুনি রয়েছেন কপিল মুনি। তিনি সেই কপিল মুনির তিনি কিন্তু আশ্রম বানিয়েছিলেন এই গঙ্গা সাগরে, অর্থাৎ এই সাগর দ্বীপে। এখানে তিনি একটি আশ্রম বানিয়ে এখানে তিনি ধ্যান করতেন। এখন এখানে পরবর্তীতে কিভাবে মেলা তৈরি হলো তার একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা একটু সংক্ষেপে আমি বলে দিই। যে এই জায়গায় যিনি রাজা ছিলেন, সেই সাগর রাজা, তিনি অশ্বমেধ যজ্ঞ করবেন বলে একটা ঘোড়া নিয়ে আসেন, কিন্তু দেবরাজ ইন্দ্র সেই ঘোড়াকে লুকিয়ে রাখেন পাতালে। ফলে এই সাগর রাজা তার ঘোড়া খোঁজার জন্য তিনি সমুদ্র তীরবর্তী অঞ্চলে যান এবং গিয়ে দেখেন যে এক মুনির আশ্রম, অর্থাৎ কপিল মুনির আশ্রম। তখন এই আশ্রমটা ছিল বিভিন্ন লতা পাতা ডালপালা দিয়ে একটা ঝুপড়ি মতো একটা আশ্রম ছিল, এবং আশ্রমের সামনে একটা বট গাছ ছিল যেখানে হনুমান আর রামের মানে মূর্তি ছিল। ঠিক এই জায়গায় আসেন এবং তিনি মনে করেন যে এই কপিল মুনি তার এই ঘোড়াকে চুরি করেছেন।
ফলে কপিল মুনি এটা জানতে পারেন ধ্যানের ভিতর দিয়ে, এবং তিনি ক্রুদ্ধ হয়ে এই সাগর রাজার যে 60,000 পুত্র ছিল তাদেরকে ভস্মীভূত করে দেন। পরবর্তীকালে এই সাগর রাজার পৌত্র, সেই পৌত্র ভীষ্ম, তিনি মহাদেবের আরাধনা করে স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে আসেন এবং এই গঙ্গার জলে এই 60,000 পুত্রের যে ছাই ভস্ম তাকে ধৌত করেন এবং তাদেরকে নরক থেকে মুক্তি দিয়ে তাদেরকে স্বর্গে পাঠান। তাই পরবর্তীকালে এই জায়গা থেকেই কিন্তু এই মেলার উৎপত্তি। মানুষ পুণ্য লাভের আশায় এই গঙ্গাসাগরে মিলিত হয় এবং এখানে এসে তারা এই কপিল মুনির আশ্রমে পূজা দেন এবং এই সমুদ্রে তারা স্নান করেন একটা বিশেষ দিনে, মকর সংক্রান্তির দিনে। বিশেষ করে জানুয়ারি মাসের 15 তারিখ যে মকর সংক্রান্তির দিন, সেই দিনে এখানে যোগের স্নান হয়, 3 দিন ধরে চলে এবং এই যোগের স্নানে তারা এই সমুদ্রের জলে স্নান করে, মানে স্নান করা মানে এটা গঙ্গা স্নান বা সাগর স্নান বলেও কিন্তু এই মেলার আরেকটি নাম বলা যায়। তো এখানে স্নান করার পর তারা এই কপিল মুনির আশ্রমে পূজা দেন এবং এখানে অনেক সময় গরুর ল্যাজ ধরে বৈতরণী পার হওয়ার কিন্তু একটা লোককথা এখানে রয়েছে। অর্থাৎ বৈতরণী পার হওয়া মানে এই নরক যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার জন্য, স্বর্গে যাওয়ার জন্য যে বৈতরণী পার, সেটি গরুর ল্যাজ ধরে পার হওয়া যায় এমন একটি প্রবাদ এখানে রয়েছে এবং সেইভাবে তারা এই সমুদ্রে স্নান করে এবং এই গরুর ল্যাজ ধরে তারা এই বৈতরণী পার হওয়ার জন্য দর্শনার্থীরা এখানে ভিড় করে। কিন্তু প্রথম দিকে যখন এই মেলার সূত্রপাত হয় 437 খ্রিস্টাব্দে, প্রথমেই এখানে এই কপিল মুনির আশ্রম তৈরি হয় বা মন্দিরটা তৈরি হয় এবং মন্দির তৈরি হওয়ার পরে এখানে দর্শনার্থীদের আগমন ঘটতে থাকে এবং এই জায়গায় যখন তীর্থযাত্রীরা আসতেন, পথে তাদের কলেরা, পক্স এরকম নানা রকম রোগ ব্যাধি হতো, সেগুলোকে উপেক্ষা করেও কিন্তু দর্শনার্থীরা এখানে আসতেন। তাই এখানে একটা প্রবাদ পরবর্তীকালে জন্ম নেয় যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগরে একবার। এখন এই গঙ্গাসাগর মেলায় 2024 সালের হিসাব অনুযায়ী 2024 জানুয়ারি মাসের 15 তারিখে গঙ্গাসাগরের মেলা শেষ মেলা হয়েছে এবং প্রায় 1 কোটি লোক হয়েছে। 1 কোটি লোক। তো এই 1 কোটি লোকের সমাগম বোঝাই যাচ্ছে যে এটি বাংলাদেশের বা পশ্চিমবাংলার সর্বশ্রেষ্ঠ মেলা এবং ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন, এমনকি বিদেশ থেকেও লোক আসেন এই মেলায়। হিমালয়ের কোলে যেসব সাধু সন্তরা থাকেন তারাও এখানে আসেন, বিভিন্ন নাগা সন্ন্যাসীরা আসেন, বিভিন্ন ধর্মের লোকেরা এখানে আসেন পূর্ণ লাভের আশায়। এখন এই গঙ্গাসাগরের অবস্থানটি কোথায়? কলকাতা থেকে 124 কিলোমিটার দূরে, এই যেখানে হুগলি নদী সমুদ্রে মিশেছে, অর্থাৎ বঙ্গোপসাগরে যে মিশেছে, যে জায়গায় যে সাগর দ্বীপ বা যে সাগর সঙ্গম, সেই জায়গায় গড়ে উঠেছে আজকের এই গঙ্গাসাগর মেলা। তো গঙ্গাসাগর মেলার আমরা কয়েকটা পয়েন্টের ভিতর দিয়ে আলোচনা করব। যে দেখো, ইতিহাস যদি আমরা বলি তা অনেক আগে, দেখো মহাভারতের যে বন পর্ব, অর্থাৎ পঞ্চপাণ্ডব বনে গিয়েছিলেন 12-13 বছরের জন্য, সেই বনের যখন তারা গিয়েছিলেন সেই সময় তারা কিন্তু এই সাগর সঙ্গমে এসে উপস্থিত হয়েছিলেন একটা সময়। তা এবং সেখানে তারা এই কপিল মুনির আশ্রমও দেখেছিলেন। মহাভারতের বন পর্বে এই কপিল মুনির আশ্রমের উল্লেখ পাওয়া যায়। দেখো, আমার এই ভিডিও থাম্বনেলে তোমাদের এই যে কপিল মুনির আশ্রমের কিন্তু একটা ছবি এখানে দেওয়া হয়েছে। তা প্রথম অবস্থায় এটা কিন্তু মন্দির ছিল না। পরবর্তীকালে 1970 সাল নাগাদ পশ্চিমবঙ্গ সরকার এখানে পাকাপাকিভাবে স্থায়ীভাবে মন্দির নির্মাণ করে। তারপর থেকে এখানে মানুষের আসার ঢল কিন্তু বাড়ে। যদিও 437 খ্রিস্টাব্দ নাগাদ এখানে প্রথম মানে আমরা দেখতে পাই, মন্দিরের নমুনা দেখতে পাই। এছাড়া মধ্যযুগের কথা যদি আমরা বলি, তা মধ্যযুগের অনেক পুঁথিপত্রেও আমরা কিন্তু এই কপিল মুনির আশ্রমের হদিশ পাই। এছাড়া রামপাল, দেবপাল মানে পাল যুগের বিভিন্ন লেখতেও আমরা এই গঙ্গাসাগর মেলার বা গঙ্গাসাগরের এই কপিল মুনির আশ্রমের উল্লেখ পাই। পরবর্তীকালে আমরা দেখেছি যে আধুনিক যুগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তার যে কপাল কুণ্ডলা বলে একটি উপন্যাস আছে, সেই উপন্যাসে একটা দুঃসাহসিক নৌকা যাত্রার গল্প আছে, যেখানে তারা সাগরে কপিল মুনির আশ্রমে যাওয়ার গল্প। এই গল্পের ভিতর দিয়েও আমরা জানতে পারছি। এছাড়া বঙ্গীয় সাহিত্য পরিষদের লেখা বিভিন্ন পুস্তকে, ব্রিটিশ গভর্নমেন্টের বিভিন্ন গেজেটে আমরা এই কপিল মুনির আশ্রমের এবং এখানকার যে মেলা, সেই মেলার কিন্তু হদিশ পাই। তাই এর একটা ইতিহাস আছে, একটা লম্বা ইতিহাস আছে, বহু প্রাচীন
এই কপিল মুনির আশ্রম এবং তাকে কেন্দ্র করে এই গঙ্গাসাগর মেলা আবর্তিত হয়েছে। দিনক্ষণ যদি বলি, জানুয়ারি মাসের 14 থেকে 15 তারিখ এই মকর সংক্রান্তির দিন এই জায়গায় কিন্তু এই মেলাটা উদযাপিত হয়। এখন মেলার প্রস্তুতি কিভাবে হয়? মেলার প্রস্তুতি বিরাট ভাবে হয়, কারণ যেহেতু 1 কোটি মানুষের সমাগম, তাই পশ্চিমবঙ্গ সরকার এখানকার মেলাটাকে পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছেন। প্রথমত যাতায়াতের জন্য কলকাতার বাস রয়েছে, বাস ডিপো তৈরি করা হয়েছে এবং কলকাতা থেকে বেশি দূরেও নয়, যেহেতু 124 কিলোমিটার ট্রেনে করে যাওয়া যায়। নামখানা গিয়ে সেখান থেকে বাসে করে ফেরিঘাটে গিয়ে সেখানে মুড়িগঙ্গা বলে একটা নদী পার হয়ে তারপরে বাস বা ট্যাক্সি করে কিন্তু এই মন্দিরে পৌঁছানো যায়। এবং পথে অস্থায়ীভাবে জেটি তৈরি করা, ভ্যাসালের মাধ্যমে সমস্ত পরিষেবাকে নজরদারি করা, যেটা জিটিএস, যেটা হচ্ছে যে ইন্টারনেট দিয়ে বা ড্রোনের সাহায্যে টোটাল জায়গাটাকে নজরদারি করা, বা যে নৌবাহিনীর সাহায্যে জায়গাটাকে পর্যবেক্ষণে রাখা, এসব কিন্তু পশ্চিমবঙ্গ সরকার করে এবং পশ্চিমবঙ্গ সরকার সমস্ত রকম ব্যবস্থা এখানে করেছে। অস্থায়ীভাবে মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছে, এখানে শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে, পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে এবং 300 শয্যা বিশিষ্ট একটি হাসপাতালও তৈরি করা হয়েছে যেখানে প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করা যায়। এছাড়া অনেক আশ্রম, অনেক স্বেচ্ছাসেবী সংস্থা বা বিভিন্ন ধরনের হোটেলও কিন্তু এখানে গড়ে উঠেছে। তাই মানুষের থাকা, খাওয়ার, বসার, শোয়ার জন্য যে পরিষেবা, সেটা কিন্তু এখন যথেষ্ট উন্নত হয়েছে গঙ্গাসাগরে। তাই এখন কিন্তু মানুষের যাওয়ার যে আধিক্য সেটা অনেক বেড়ে গেছে। তাই এই প্রস্তুতি অনেক দিন ধরে চলে। মেলা যখন শুরু হয় এই 15 তারিখ, তার অনেক আগে থেকেই কিন্তু এর প্রস্তুতি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট শুরু করে দেয় এবং মানুষের মধ্যে যারা যাবে যেখানে তীর্থ করতে, তাদের মধ্যেও কিন্তু একটা প্রস্তুতি চলতে থাকে। দেখো, এখানে অনেক রকম আচার অনুষ্ঠান হয়, পূজা হয়। আচার অনুষ্ঠানটা কি না, এই যে বিশেষ যোগে এখানে যে স্নানটা হয় সমুদ্রের জলে, সেই দিনে সবাই গঙ্গায় স্নান করে, গঙ্গায় জলে নেমে সূর্য দেবের আরাধনা করে এবং একটা প্রদীপ জ্বালিয়ে এই সমুদ্রের জলে সেই প্রদীপকে ভাসিয়ে দেওয়া হয়। বিভিন্ন ফল ফুল অর্ঘ্য সূর্য দেবতার উদ্দেশ্যে অর্পণ করা হয় সমুদ্রের জলে এবং একটা বৈতরণী পাওয়া হওয়ার জন্য একটা গরুর ল্যাজ ধরে সবাই কিন্তু এখানে স্নান করার চেষ্টা করে। এগুলো ছিল আচার অনুষ্ঠান। এরপর মন্দিরে এসে তারা পূজা অর্চনা করে, মন্দিরে কপিল মুনির আশ্রমে পূজা দেন। এইভাবে এই গঙ্গাসাগরের যারা তীর্থযাত্রী তারা তাদের আচার অনুষ্ঠানগুলি এইভাবে তারা সম্পন্ন করে। যাতায়াত, দেখো যাতায়াতের ব্যবস্থা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ট্রেন হাওড়া স্টেশনে আসছে এবং হাওড়া থেকে কলকাতা এসে, কলকাতা থেকে আবার শিয়ালদা এসে ট্রেনে করে যাওয়া যায়, কলকাতা ধর্মতলা থেকে বাসে করে যাওয়া যায়, ট্যাক্সি করে যাওয়া যায়। শুধুমাত্র মুড়িগঙ্গা বলে একটি নদী পার হলেই কিন্তু গঙ্গাসাগর দ্বীপে গিয়ে পৌঁছানো যায়। এছাড়া অস্থায়ী জেটি তৈরি করা হয়েছে, ফেরিঘাট আছে, ফেরি বা ভ্যাসাল পারাপারেরও ব্যবস্থা আছে, যে গাড়ি নিয়েও বা ছোটখাটো গাড়ি নিয়েও সেখানে কিন্তু যাওয়া যায়। তা যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট উন্নত, যোগাযোগ ব্যবস্থা নিয়ে কোনো সমস্যা নেই এবং ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই মানুষ খুব সহজভাবে কিন্তু গঙ্গাসাগরে পৌঁছাতে পারে। এছাড়া গঙ্গাসাগরের থাকার জন্য বলেছি কোনো থাকার অসুবিধা নেই, অস্থায়ী নিবাস করা হয়েছে, হোটেল আছে, বিভিন্ন এনজিও সংস্থা তাদের যাত্রী নিবাস করে রেখেছে। যদি বলি দর্শনীয় স্থান, দেখো শুধুমাত্র যে গঙ্গাসাগর মেলায় শুধুমাত্র কপিল মুনির আশ্রমই দর্শনীয় স্থান তা কিন্তু নয়। এখানে মেলার মাঠ আছে বিরাট বড়, সমুদ্র সৈকত আছে, এখানে পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছে যে মেরিন পার্ক আছে, মানে সুন্দর করে পার্ক বানানো হয়েছে, এখানে একটা বায়োলজিক্যাল রিসার্চ সেন্টার আছে, এছাড়া সমুদ্র তট তো আছেই। এছাড়া একটু দূরেই কিন্তু বকখালি একটা ভালো টুরিস্ট স্পট রয়েছে, সেই সব জায়গাও কিন্তু মানুষ ঘুরে আসতে পারে। তা এবং এখানে রামকৃষ্ণ মিশন আছে, যেটা একটা দেখার মতো জায়গা। তো এইভাবে অল ওভার এখানে মানুষ কিন্তু যেতেই পারে এবং যাওয়ার জন্য তাদের একটা পূর্ব পরিকল্পনা করে সুন্দরভাবে একটা টাইম ফিক্স করে ডেট নিয়ে তারা সেখানে যেতে পারে। এবং তোমরাও প্রত্যেকে সেইভাবে গেছো, তোমরাও সেটা সারেজমিনে দেখে এসেছো কিভাবে গঙ্গাসাগর মেলায় যাওয়া যায়, কোন পদ্ধতিতে যাওয়া যায়, গাড়ি ঘোড়ার রাস্তা কি, থাকার ব্যবস্থা কি, খাওয়ার ব্যবস্থা কি, ওখানে গিয়ে কি পদ্ধতিতে পূজা অর্চা হয়, ওখানকার ধর্মীয় অনুষ্ঠানগুলি কিভাবে পালন করা হয়, কপিল মুনির আশ্রমে কিভাবে পুজো দেওয়া হয় এবং কোন কোন এর যে ইতিহাসটা কি, এখানে কেন কপিল মুনির আশ্রম গড়ে উঠেছিল, কিভাবেই বা তার পূজা অর্চা শুরু হলো, কিভাবেই বা এই মেলার সূচনা হলো, তার যে
সারে জমিনে তোমাদের যে তদন্ত, সেই তদন্তের রিপোর্ট তোমাদেরকে এখানে 1000 শব্দে তোমাদেরকে লিখতে হবে। তো এই যে পয়েন্টগুলোর আমি কথা বললাম, পয়েন্টগুলো একবার বলি। প্রথমে একটা ইন্ট্রোডাকশন দেওয়া হলো, তারপর অবস্থান, মেলার অবস্থানটা কোথায় এক্সাক্ট, মেলার সূচনা কবে সূচনা হয়, বছরের 14ই জানুয়ারি 15ই জানুয়ারি, মেলার ইতিহাসটা কি, কবে থেকে মেলার সূত্রপাত হচ্ছে, এর দিনক্ষণটা কি, মেলার প্রস্তুতিটা কি আছে, মেলায় বিভিন্ন যে আচার অনুষ্ঠান সেগুলো কিভাবে হয়, পূজা অর্চনা কিভাবে হয়, মেলায় যে বৈতরণী পারের কথা বলা হচ্ছে সেটা কিভাবে হয়, এবং এখানে যাতায়াতের কি ব্যবস্থা সুব্যবস্থা রয়েছে, থাকা খাওয়ার কি সুব্যবস্থা রয়েছে, প্রাথমিক চিকিৎসার কি সুব্যবস্থা আছে, এবং পার্শ্ববর্তী স্থানে দর্শনীয় জায়গা কি কি রয়েছে, এগুলো এরকম পর পর কিন্তু ধাপে ধাপে তোমাদেরকে লিখে এই 1000 ওয়ার্ডের এই প্রতিবেদন তোমাদেরকে লিখতে হবে, যে মেলার প্রতিবেদন, অর্থাৎ তোমরা গঙ্গাসাগর মেলাটাই লিখবে। তো এর যে উত্তর, অর্থাৎ 1000 শব্দের যে উত্তর, সেই উত্তরটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স সেকেন্ড সেমিস্টার এসিসি 2, ফোর্থ সেমিস্টারের জন্য এসিসি B2। সাম্প্রতিককালে তোমার দেখা একটি মেলা সম্পর্কে লেখো। 30 নম্বরের জন্য বা 50 নম্বরের জন্য, সেকেন্ড সেমিস্টারদের জন্য 30 নম্বর এবং ফোর্থ সেমিস্টারদের জন্য 50 নম্বর। প্রশ্নটি দেখো, সাম্প্রতিককালে তোমার দেখা একটি মেলা সম্পর্কে লেখো। এখানে মেলা বলতে গঙ্গাসাগর মেলা প্রথমেই উল্লেখ করেছি। উত্তরটি এইভাবে লিখবে, সাম্প্রতিককালে আমার দেখা একটি আকর্ষণীয় ও চমকপ্রদ মেলা বা উৎসব হলো গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলা আবার গঙ্গাসাগর যাত্রা বা গঙ্গায় স্নান নামেও পরিচিত। ভারতবর্ষের নানা স্থানের বিভিন্ন ধরনের উৎসব ঐতিহ্য ও আনন্দের সঙ্গে পালিত হয়। তবে তার মধ্যে হাতে গোনা কয়েকটি উৎসব এমন আছে যেখানে দেশের সব প্রান্তের লোকজন একসাথে মিলেমিশে একটি উৎসব শ্রদ্ধার সঙ্গে পালন করে, আর সেটা যেন একটা বিশাল দেশের ক্ষুদ্র প্রতিরূপ হয়ে দাঁড়ায়। গঙ্গাসাগর মেলা ঠিক সেই রকমই একটি উৎসব। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে মেলা, গঙ্গাসাগর মেলাকে কেন উৎসব বলা হচ্ছে, বিভিন্ন জাতের মানুষ, বিভিন্ন জায়গার মানুষ এখানে এসে মিলিত হচ্ছে, তাই এটি উৎসব। গঙ্গাসাগর মেলা যেখানে শুধু সমগ্র দেশে নয়, সারা বিশ্ব থেকে হাজার হাজার তীর্থযাত্রীরা আসেন। গঙ্গাসাগর মেলা প্রতি বছর মকর সংক্রান্তির সময় হয়। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ অঞ্চলে প্রতি বছর জানুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ শুরু হয়। এটি মকর সংক্রান্তির দিনের আগের দিন থেকে শুরু হয়, অর্থাৎ দুই দিন ব্যাপী হয়ে থাকে। তীর্থযাত্রা যদিও শুরু হয় আরও আগে থেকে। মকর সংক্রান্তিতে সূর্য প্রণাম করার সময় সকালে গঙ্গার পবিত্র জলে ডুব দেওয়া। পরের প্যারা দেখো, গঙ্গাসাগর মেলা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণে সাগরদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত কপিল মুনির আশ্রমে প্রতি বছর পৌষ সংক্রান্তিতে অনুষ্ঠিত একটি মেলা ও ধর্মীয় উৎসব। অর্থাৎ এই প্যারাতে আমরা আলোচনা করছি এর অবস্থান, মেলাটি কোথায় অবস্থিত। হুগলি নদী মানে গঙ্গা ও বঙ্গোপসাগরের মিলনস্থানকে বলা হয় গঙ্গাসাগর। এটি একদিকে তীর্থভূমি, আবার অন্যদিকে মেলা ভূমি। এই দুইয়ের মেলবন্ধনে আবদ্ধ গঙ্গাসাগর মেলা। সাগরদ্বীপের দক্ষিণ প্রান্তে হুগলি নদী মানে গঙ্গা নদী বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে। এই সাগর দ্বীপ হল বঙ্গোপসাগরের মহাদেশীয় সোপানে অবস্থিত একটি দ্বীপ। এই দ্বীপটি কলকাতা শহর থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত। গঙ্গা নদীর মতো প্রত্যাবর্তন ও গঙ্গা নদীর মর্তে প্রত্যাবর্তন ও সাগর রাজার পুত্রদের জীবন বিসর্জনের লোক গাথাকে ঘিরে গড়ে উঠেছে এই বিখ্যাত তীর্থস্থান গঙ্গাসাগর। গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা কুম্ভ মেলার পরে। সাগরদ্বীপের দক্ষিণে হুগলি নদী বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। এই স্থানটি হিন্দুদের কাছে পবিত্র তীর্থ, তাই প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন এখানে বহু লোক তীর্থ স্থানে করতে আসেন বা তীর্থ করতে আসেন। তবে উত্তর ভারত থেকে আগত পুণ্যার্থীদের ভিড়ই হয় সর্বাধিক। মেলাটি 1 সপ্তাহের অধিক সময় ধরে পরিচালিত হয়। তবে মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি বলা হয় মকর সংক্রান্তিকে, দিনটি একক দিন হিসাবে সবচেয়ে বেশি সংখ্যক পুণ্যার্থীদের আকর্ষণ করে। মানে এই পৌষ সংক্রান্তির দিনেই বেশি লোকটা হয় এখানে। গঙ্গাসাগর মেলায় 2024 খ্রিস্টাব্দে সবচেয়ে বেশি সংখ্যায় পুণ্যার্থীদের সমাগম ঘটেছিল, যা ছিল প্রায় 1 কোটি। প্যারা করে দেখো, এখানে এবার ইতিহাসের কথা বলা হচ্ছে, কিভাবে মেলাটার সূচনা হলো। হিন্দু ধর্মানুসারে একবার রাজা সাগর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন।
এবং দেবরাজ ইন্দ্র সাগর রাজার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরি করে বেঁধে রাখেন পাতাল লোকে। সাগর রাজ যখন তার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া খুঁজতে আসেন তখন তাকে খুঁজে পান কপিল মুনির আশ্রমের পাশে। রাজা সাগর মনে করেন কপিল মুনি তার যজ্ঞের ঘোড়া চুরি করেছেন। রাজার মনের কথা জানতে পেরে কপিল মুনি রেগে যান এবং রাজাকে ভস্মীভূত করে দেন। এরপর রাজা সাগরের বংশের পরবর্তী প্রজন্ম ভগীরথ মহাদেবের আরাধনা করেন এবং তাকে সন্তুষ্ট করে গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন। গঙ্গার এই পবিত্র জল স্পর্শে সাগর বংশের ভস্মীভূত সন্তানরা নিজেদের জীবন ফিরে পান এবং তারা নির্দ্বিধায় স্বর্গে গমন করেন। সেই থেকে এই গঙ্গাসাগর মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা হাজির হন। গঙ্গাসাগরে ডুব দিলে সমস্ত পাপ ধুয়ে তারা স্বর্গে যেতে পারবেন বলে মনে করেন। সেই কারণেই কথিত যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। এরপরে দেখো ইতিহাসটি দেখে নাও, হিন্দু ধর্ম ও লোককথা থেকে কিভাবে গড়ে উঠেছে এখানকার ইতিহাস। মহাভারতের বন পর্বে তীর্থযাত্রা অংশে গঙ্গাসাগর তীর্থের কথা বলা হয়েছে, যা 1500 থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দে তীর্থক্ষেত্রটির অস্তিত্বের প্রমাণ প্রদান করে। মহাভারত অনুযায়ী পাণ্ডবগণ কৌশিক নদী তট দেশ থেকে যাত্রা করে গঙ্গাসাগর সঙ্গমে অর্থাৎ গঙ্গা ও সাগরের সমুদ্র মিলনের স্থলে উপস্থিত হন। হিন্দু ধর্ম বিশ্বাসীদের মত অনুসারে পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে গঙ্গার প্রধান দুটি শাখার একটি ভাগীরথী হুগলি নদীর মোহনায় অবস্থিত সাগর দ্বীপের গঙ্গাসাগর হল মহাভারতে উল্লেখিত গঙ্গাসাগর সঙ্গম। কিংবদন্তি আছে গঙ্গাসাগরে সাংখ্য দর্শনের আদি প্রবক্তা কপিল মুনির আশ্রম ছিল। একদা কপিল মুনির ক্রোধাগ্নিতে সাগর রাজার 60,000 পুত্র ভস্মীভূত হন এবং তাদের আত্মা নরকে নিক্ষিপ্ত হয়। সাগর রাজার পৌত্র ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে এনে সাগর পুত্রদের ভস্মাবশেষ ধুয়ে ফেলেন এবং তাদের আত্মাকে মুক্ত করে দেন। এখানে দেখো প্রাচীন ও মধ্যযুগ, মানে ইতিহাসের প্রাচীন ও মধ্যযুগেও আমরা এই কপিল মুনির আশ্রমের উল্লেখ পাচ্ছি। মহাকবি কালিদাস কর্তৃক খ্রিস্টীয় 5ম শতাব্দীতে রচিত সংস্কৃত ভাষায় কাব্য রঘুবংশম থেকেও গঙ্গাসাগর তীর্থযাত্রার উল্লেখ পাওয়া যায়। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1933 খ্রিস্টাব্দে প্রকাশিত ব্রজেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের সংবাদপত্রে সেকালের কথা বইয়ে 19বিংশ শতাব্দীর সংবাদপত্র হরকরা পত্রিকায় কপিল মুনির মন্দির নির্মাণের বিষয়ক উল্লেখের কথা বলা হয়েছে। হরকরা পত্রিকায় প্রকাশিত নিবন্ধ অনুযায়ী গঙ্গাসাগরে সর্বপ্রথম 437 খ্রিস্টাব্দে কপিল মুনির মন্দির নির্মিত হয়েছিল। পাল বংশের রাজা দেবপালের একটি লিপিতে তার গঙ্গাসাগর সঙ্গমে ধর্মানুষ্ঠান করার কথা বলা হয়েছে। মধ্যযুগীয় সময়ে দেশের প্রতিটি কোণ থেকে তীর্থযাত্রীরা বহু বাধা ও বিপদ উপেক্ষা করে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে উপস্থিত হয়েছেন। বিপজ্জনক যাত্রার সময় তীর্থযাত্রীরা কলেরা ও পক্সের মতো রোগের সম্মুখীন হতে হয়েছে। বিপদ ও মৃত্যু সম্মুখীন হওয়ার কারণে তীর্থযাত্রীদের মধ্যে এই বচনের উৎপত্তি হয়েছে, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। এরপরে দেখো আধুনিক যুগ, অর্থাৎ আধুনিক যুগে এই মন্দিরের কি রূপান্তর আসছে বা এখানকার মেলায় কি পরিবর্তন আসছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত কপালকুণ্ডলায় গঙ্গাসাগরে পৌঁছানোর জন্য একটি বিপজ্জনক যাত্রার আভাস রয়েছে। ডিস্ট্রিক্ট গেজেট 1914 খ্রিস্টাব্দে উইলসন নামে একজন কপিল মুনির মন্দিরের উল্লেখ করেছেন। উক্ত ব্যক্তির লেখনী অনুযায়ী বাঁশের বেড়া ঘেরা কপিল মুনির মন্দির ছিল অস্থায়ী। মন্দিরের সম্মুখে ছিল একটি প্রকাণ্ড বটগাছ, তার নিচে রাম ও হনুমানের মূর্তি। শ্রীযুক্ত মাধবচন্দ্র বর্মন কর্তৃক 1336 বঙ্গাব্দে প্রকাশিত ভারতের তীর্থযাত্রা গ্রন্থে গঙ্গাসাগর মেলার উল্লেখ রয়েছে। এই গ্রন্থে উল্লেখ করা হয়েছে গঙ্গাসাগরে পৌষ বা মাঘ মাসে মকর সংক্রান্তির সময়ে 3 দিনের স্নান হয়। মেলা 5 দিন পর্যন্ত থাকে। ভারতের স্বাধীনতার পরে তীর্থক্ষেত্রটির উন্নতি শুরু হয়। তরুণদেব ভট্টাচার্য রচিত গঙ্গাসাগর মেলা ও প্রাচীন ঐতিহ্য গ্রন্থে মন্দিরের ছবি প্রকাশিত হয়। উক্ত গ্রন্থ অনুযায়ী স্থায়ী মন্দিরটি 1946-64 খ্রিস্টাব্দ থেকে 74 খ্রিস্টাব্দের মধ্যে পরিণত মন্দিরের আকারে আবির্ভূত হয়। পশ্চিমবঙ্গ সরকার 1970-এর দশকে স্থায়ী মন্দির নির্মাণে তীর্থযাত্রীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল, মানে নির্মাণ করলে তীর্থযাত্রীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। বর্তমান সময়ে গঙ্গাসাগর মেলা ও তীর্থক্ষেত্র উপলক্ষে প্রত্যেক বছর পৌষ মাসে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির পূর্ণ তিথিতে জানুয়ারি মাসের মাঝামাঝি
লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটে। এবার দেখো পয়েন্ট, দিনক্ষণ ও মেলার প্রস্তুতি। গঙ্গাসাগর মেলা সাধারণত মকর সংক্রান্তি 14 বা 15 জানুয়ারি পূর্ণ স্নান উপলক্ষে আয়োজিত হয়। মকর সংক্রান্তি সৌরপঞ্জির দ্বারা নির্ধারিত হয় এবং সূর্যের মকর রাশিতে প্রবেশের ঘটনাটি জ্যোতির্বিদ্যার ঘটনার সঙ্গে মিলে যায়। এটি এমন একটি দিনে পালন করা হয় যেটি সাধারণত গ্রেগরিয়ান ক্যালেন্ডারের 14 জানুয়ারি হিসেবে চিহ্নিত হয়, কিন্তু অধিবর্ষের ক্ষেত্রে 15 জানুয়ারি। মকর সংক্রান্তির তারিখ ও সময় রাশিচক্রের মকর রাশি যখন সূর্য প্রবেশ করে। গঙ্গা স্নান ও মেলা উপলক্ষে ভারতের বিভিন্ন রাজ্য থেকে তীর্থযাত্রীদের আগমন ঘটে। সাগর দ্বীপে পৌঁছানোর জন্য বেশিরভাগ তীর্থযাত্রী প্রথমে কলকাতায় উপস্থিত হন। তীর্থযাত্রীদের সুবিধার্থে প্রতি বছর কলকাতায় ট্রানজিট ক্যাম্প স্থাপিত হয়। এই ক্যাম্প সমূহে সকল প্রকার নাগরিক সুবিধা প্রদান করা হয়। সাগর দ্বীপে পৌঁছানোর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো মুড়ি গঙ্গা নদী। তীর্থযাত্রীদের যাত্রাপথে এই নদী অতিক্রম করতে হয়, তবে নদীর স্বল্প নব্যতার কারণে জোয়ার ব্যতীত নদী অতিক্রম সম্ভব নয়। প্রতি বছর নদীপথে বিচ্ছিন্নভাবে ফেরি পরিচালনার জন্য নদীর তলদেশ থেকে পলিমাটি খনন ড্রেজিং করা হয়। মেলা ও গঙ্গা স্নান উপলক্ষে কাকদ্বীপ ও সাগরদ্বীপের কচুবেড়িয়ার মধ্যে ফেরি পরিষেবা পরিচালিত হয়। বেশ কিছু অস্থায়ী জেটি নির্মাণ করা হয় দ্রুত ও অধিক তীর্থযাত্রী পরিবহনের উদ্দেশ্যে। কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে সমস্ত ভেসেল ও বাসে নজরদারি চালানো হয়। নজরদারির জন্য সাগরদ্বীপের সব পরিবহনে জিপিএস ও নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন প্রযুক্তি ব্যবহৃত হয়। কুয়াশার জন্য দৃশ্যমানতার সমস্যা রুখতে ভেসেল নেভিগেশন লাইটের ব্যবস্থাও করা হয়। প্যারা করে, মেলা উপলক্ষে প্রতি বছর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তীর্থযাত্রীদের জন্য প্রয়োজনীয় বেশ কিছু অস্থায়ী পরিকাঠামো নির্মাণ করা হয়। গঙ্গাসাগর সঙ্গমে অস্থায়ী ঘাট এবং ঘাট থেকে মন্দিরে তীর্থযাত্রীদের চলাচলের জন্য রাস্তা তৈরি করা হয়। মেলা প্রাঙ্গণে পানীয় জলের সুবিধা ও শৌচালয়ের ব্যবস্থা করা হয়। পশ্চিমবঙ্গ সরকার মেলায় চিকিৎসা পরিষেবা প্রদান করে এবং গুরুতর অসুস্থ পুণ্যার্থীদের দ্রুত আকাশপথে এয়ারলিফট কলকাতায় পৌঁছে দেওয়া হয়। চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য মেলা প্রাঙ্গণে 300 শয্যা বিশিষ্ট একটি অস্থায়ী হাসপাতালও তৈরি করা হয়। সরকারের পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী সংগঠন মেলায় প্রাথমিক চিকিৎসা থেকে আরম্ভ করে সেবামূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে। পয়েন্ট দেখো, আচার অনুষ্ঠান। এখানে স্নানের কথা বলা হচ্ছে। প্রার্থনা সহ স্নান বা নদীর জলে ডুব দেওয়া হলো সমস্ত তীর্থযাত্রীদের জন্য গঙ্গাসাগর মেলার কেন্দ্রীয় আচার অনুষ্ঠান, অর্থাৎ এখানে গঙ্গা স্নানটাই কিন্তু মূল অনুষ্ঠান। হিন্দু ধর্ম মতে জন্ম মৃত্যুর যে অনন্ত চক্র, তার থেকে মুক্তি হলো মোক্ষ। হিন্দুদের বিশ্বাস মকর সংক্রান্তি মহালগ্নে সাগর সঙ্গমে পবিত্র জলে স্নান করলে মানুষের মোক্ষ প্রাপ্তি হয়। সেই কারণে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে উপস্থিত হন। ঐতিহ্যগতভাবে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে স্নানের জন্য সবচেয়ে লালিত দিন। হিন্দু তীর্থযাত্রীরা নির্ধারিত স্নানযোগ বা স্নানের সময়ের জন্য অপেক্ষা করেন। উক্ত দিন হিন্দু ভক্তরা খুব ভোরে গঙ্গাসাগর সঙ্গমে উপস্থিত হন এবং গঙ্গা ও সাগরের সঙ্গমে মোহনা নদীতে পবিত্র স্নান সম্পন্ন করেন। তীর্থযাত্রীদের স্নানের আচার বিধিতে পুরোহিতগণ সাহায্য করেন। অনেক ক্ষেত্রে তীর্থযাত্রীরা সাধারণ ডুব যা ব্যক্তিগতভাবে স্নান সম্পন্ন করেন। এই নদীর ধারের আচার অনুষ্ঠানের পরে তীর্থযাত্রী জলে ডুব দেয়, কিছুক্ষণ প্রার্থনা করে, তারা সূর্যদেবকে নৈবেদ্য প্রদান করেন এবং ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ করেন। দেখো, আরেকটি আচার অনুষ্ঠান আছে পূজা বা বৈতরণী পার পূজা। গঙ্গাসাগরের তীর্থক্ষেত্রের প্রধান কেন্দ্র কপিল মুনির মন্দির। স্নানের আচার অনুষ্ঠান শেষ করার পর পুণ্যার্থীরা কপিল মুনির পূজা করেন এবং কেউ কেউ গঙ্গা স্নানের দিনে যজ্ঞ ও হোম করেন। এমনকি কিছু ভক্ত গঙ্গা স্নানের দিনগুলিতে কঠোর উপবাস পালন করেন। সন্ধ্যায় সাগর পাড়ে পণ্ডিতদের মন্ত্রপাঠের সহিত পুণ্যার্থীদের দ্বারা দেশি ঘি দিয়ে একটি প্রদীপ প্রজ্বলন করা হয় ও গঙ্গাসাগর সঙ্গমে ভাসিয়ে দেওয়া হয়। গঙ্গা স্নানের এই শুভ দিনে ভক্তরা দেবী গঙ্গার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে তাদের অপকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন। সাগর তটে মোক্ষ লাভের আশায় বহু পুণ্যার্থী পূজা অর্চা করেন। গরুড় পুরাণে 47তম অধ্যায়ে বৈতরণী নদী ও অসহায় আত্মার গরুর লেজ ধরে এই নদী পারাপারের উল্লেখ রয়েছে। গরুড় পুরাণ অনুসারে বৈতরণী নদী হল জীবজগৎ ও মরজগতের মধ্যবর্তী সম্পর্ক স্বরূপ। সেই কারণে মকর সংক্রান্তির দিনে অসংখ্য মানুষ সাগর তটে ভিড় করেন গরুর লেজ ধরে বৈতরণী পার আচার পালন করার জন্য।
প্রথা অনুসারে পুণ্যার্থীরা পুণ্য অর্জনের আশায় গরুর লেজ ধরে মন্ত্র উচ্চারণ করেন। তাদের বিশ্বাস এতে ভব নদী অতিক্রম করে স্বর্গে যাওয়ার পথ সহজ হয়। প্রাচীন প্রথা অনুসারে অনেক পুণ্যার্থী গোদান করেন। হিমালয়ে বসবাসকারী সাধু সন্তরা মেলায় উপস্থিত হন। তারা তীব্র শীত উপেক্ষা করে ধর্মীয় রীতিনীতি অনুসারে কেবল ছাই ভস্য গায়ে মেখে অনাবৃত অবস্থায় থাকার জন্য বিশেষভাবে পরিচিত। অর্থাৎ এখানে নাগা সন্ন্যাসীদের কথা বলা হচ্ছে, যারা এই ছাই মেখে এখানে পড়ে থাকেন। পরের পয়েন্ট দেখো, সাগর মেলায় পৌঁছাবে কিভাবে বা কিভাবে পৌঁছাবেন। মা গঙ্গা হিন্দু ধর্মানুসারে পবিত্র নদী। বলা হয় যে তার কোলে একটি পবিত্র ডুব আপনার সমস্ত পাপ সংকলন করে। গঙ্গাসাগর মেলাকে মানব ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম জমজমাট মেলা হিসেবে গণ্য করা হয়। কুম্ভ মেলায় ভারতের সর্বাধিক সংখ্যক তীর্থযাত্রী থাকে বলে মনে করা হয়। গঙ্গাসাগর মেলায় যোগ দেওয়ার জন্য আপনাকে প্রথমে সাগর দ্বীপে পৌঁছাতে হবে, যা কলকাতা থেকে মাত্র 124 কিলোমিটার দূরে অবস্থিত। মেলা প্রাঙ্গণে কলকাতা বা ভারতের অন্যান্য অঞ্চলের সাথে ভালোভাবে সংযুক্ত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ট্রেন হাওড়া স্টেশনের সাথে সংযোগ করছে। এছাড়া প্রচুর স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন বা এমনকি ব্যক্তিগত পরিবহন অপারেটর রয়েছে, যারা তীর্থযাত্রীদের গন্তব্যে নিয়ে যেতে পারে। যদি তীর্থযাত্রীরা হাওড়া স্টেশন বা আউটরাম ঘাট বা কলকাতার এসপ্লানেডে পৌঁছায়, কলকাতা থেকে গঙ্গাসাগরের যাত্রাপথ বেশ দীর্ঘ। প্রথমে বাবুঘাট থেকে কাকদ্বীপ যাওয়ার বাস ধরতে হবে, অথবা এসপ্লানেডে বাস টার্মিনাস থেকে কাকদ্বীপ যাওয়ার বাস পাওয়া যায়। সময় লাগে প্রায় 3 ঘন্টা। সেখান থেকে মুড়িগঙ্গা নদী নৌকা বা লঞ্চে পেরিয়ে পৌঁছাবেন কচুবেড়িয়ায়। কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগরে যাওয়ার বাস বা গাড়ি পাওয়া যায়। সময় লাগে প্রায় 1 ঘন্টা। শিয়ালদা থেকে রেল পথে ও যাত্রা করা যায়। সেক্ষেত্রে শিয়ালদা থেকে কাকদ্বীপ বা নামখানা পৌঁছাতে হবে। তবে যে স্টেশন থেকে যাত্রা শুরু করা হোক না কেন, সাগরদ্বীপ পৌঁছাতে ট্যাক্সি, বাস ও নৌপথে যেতেই হবে। এছাড়া গঙ্গাসাগরে পৌঁছানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার হেলিকপ্টার পরিষেবাগুলি পরিচালনা করে। অনুষ্ঠান স্থলে রাজ্য সরকার কর্তৃক বিভিন্ন ক্যাম্প স্থাপন করে। দর্শনার্থীরা সেখানে থাকার ব্যবস্থা করা যায়। এছাড়া বিশ্রামের জন্য কাছাকাছি কটেজ এবং হোটেল আছে। দেখো, কাছাকাছি দর্শনীয় স্থান, এটি কিন্তু আলোচনার শেষ পয়েন্ট। মেলায় আসা তীর্থযাত্রীরা প্রায়শই সাগরদ্বীপের কপিল মুনির মন্দিরে যাওয়ার প্রথা হিসেবে তাদের নতুন ভোরে শুরু করেন তাদের যাত্রা। এখানে প্রার্থনা ও পূজা অত্যন্ত নিষ্ঠার সাথে পরিচালিত হয়। তীর্থযাত্রীরা কপিল মুনির মন্দির দর্শনের পাশাপাশি মেলার মাঠ, সমুদ্র সৈকত, সাগর মেরিন পার্ক, সাগর বাতিঘর এবং বন্দর, রামকৃষ্ণ মিশন আশ্রম, সুষমা দেবী চৌধুরানী মেরিন বায়োলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, চিমাগুড়ি মড ফ্ল্যাট দেখতে পারে। এছাড়া কলকাতার কাছাকাছি দেখার জন্য অনেকগুলি ভালো জায়গা, যেমন মৌসুনী দ্বীপ, বকখালি ইত্যাদি রয়েছে। তাই আপনি সময় এবং আগ্রহের উপর নির্ভর করে আপনার ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। শেষ প্যারা দেখো, সবশেষে বলা যায়, বাংলায় প্রাচীনতম ও বৃহত্তম এক মহাতীর্থ, যার উল্লেখ ভারতীয় মহাকাব্য রামায়ণ ও মহাভারতে পাওয়া যায়। প্রাচীন লোককথা অনুযায়ী গঙ্গাসাগরের কপিল মুনির মন্দির প্রথম প্রতিষ্ঠা করেন রানী সত্যভামা। এবং 1437 খ্রিস্টাব্দে মন্দিরের বর্তমান আরাধ্যা মূর্তিটি প্রতিষ্ঠা করেন স্বামী রামানন্দ। এ এক মহান ঐতিহ্য, যার আলোতে লক্ষ লক্ষ ভক্তের সমাগমে আজও জ্বলজ্বল করছে। গঙ্গাসাগর মেলায় প্রজ্বলিত প্রদীপ এবং জপ মন্ত্রের দৃশ্য অতুলনীয়। মনে হবে আত্মা মোক্ষ লাভ করছে এবং আপনি পুনরুজ্জীবিত হয়েছেন। তো এই ছিল গঙ্গাসাগর মেলার উপরে একটি প্রতিবেদন 1000 শব্দের। তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি কিন্তু পরীক্ষা 100% আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই তোমরা এই প্রশ্নটি অবশ্যই করবে এবং এটা পারফেক্ট অ্যান্সার আছে। এটা লিখলে খুব ভালো নাম্বারও পাবে তোমরা এই প্রশ্নের উত্তরটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই এসএসসি পেপারের এসএসসি B2 বা এসএসসি 2 পেপারটির অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে এসে হাজির হবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।